নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা জানেন আজকে শিরোনাম মশ ভিসি। দর্শক যারা খবরের কাগজে এই খবরগুলো দেখেছেন, অর্থাৎ ভিসি নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের কন্ট্রোভার্সি, এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এবং একটি জাতীয় গুরুত্বপূর্ণ খবর হিসেবে এটি এসছে বেশ কয়েকটি খবরের কাগজে। আসলে হঠাৎ করে ভিসি নিয়োগকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে যে খবরটি, এটি জাতীয় গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠল কেন? আমরা জানি যে আগামী 24শে আগস্ট বর্তমান যিনি ভিসি আছেন তার মেয়াদ শেষ হবার কথা ছিল। এর আগে অবশ্য এই মেয়াদ বা ভিসি প্যানেল নিয়ে যে প্রস্তাব করা হয়েছে তার বিপরীতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে সেটি সিদ্ধান্তটি একটু পরিবর্তিত হয়েছে। তিনি আরো কিছুদিন, আরো 4-5 দিন হয়তো ভিসি থাকতে পারবেন, কিন্তু তারপরে নতুন ভিসি নিয়োগ করা হবে। সেটি নিয়েই শুরু হয়েছে জটিলতা। অনেকে বলছেন যে বর্তমান ভিসি যিনি আছেন তিনি আরো একবার থাকতে চান এবং সেই কারণে একটি সাজানো ভিসি প্যানেল তৈরি করা হয়েছে যাতে নাকি তিনি আবার পুনর্নিয়োগ পান। এদিকে এর বিরোধিতা যারা করছেন সকলেই এই 2 টার্ম অর্থাৎ প্রায় 8 বছর ধরে বর্তমান ভিসি যে দায়িত্ব পালন করলেন তাদের সঙ্গে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং লড়াইটা আসলে ঘরের মধ্যেই শুরু হয়ে গেছে এবং সেটি একটি জাতীয় রাজনীতির পার্সপেক্টিভে আমরা দেখার চেষ্টা করব আজকের এই আয়োজন থেকে। শিরোনামটি রেখেছি মশ ভিসি। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে আমরা জানি না। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তার নাম মশ আরেফিন সিদ্দিক। অনেকে ঠাট্টা করে বলেন আজীবন আওয়ামী লীগের মনোনীত সদস্য। ঠাট্টা করে হয়তো এরকম বলেন, কিন্তু ব্যাপারটি কি তাই গিয়ে দাঁড়াচ্ছে? তিনি আওয়ামী লীগের সমর্থন নিয়ে বা একেবারে ক্ষমতার কেন্দ্র থেকে তিনি আশীর্বাদ দিয়ে 3য় দফায় থাকবেন। কিন্তু তিনিও যদি না থাকেন, যোগ্য প্রার্থী কারা কারা আছেন সেসব আলোচনায় নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানে করব। যারা আমাদের সঙ্গে আছেন, শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস অনুষদের অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল আছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন, শিক্ষা.com এর সম্পাদক সিদ্দিকুর রহমান খান, তিনিও আছেন এই আয়োজনে, সহকর্মী জাবেদ আক্তার। আমরা সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে পাবো, তিনি তার বাসা থেকে সরাসরি সংযুক্ত হবেন। আমরা আগেই বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে যে এরকম একটি জটিলতা বা যে বাস্তবতা আমাদের সামনে উঠে এসেছে, সুশাসন এবং তার সঙ্গে সঙ্গে যে উন্নয়ন, সেই সব বিষয় নিয়ে এবং অ্যান্টি ইনকামবেন্সির একটা যে জগৎ আমাদের সকলের মধ্যে আছে, সেই সব বিষয় নিয়ে আমরা স্যারের কাছ থেকে একটু শুনবো। তিনি আছেন আমাদের সঙ্গে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরু করব সহকর্মী সাব্বির আহমেদের একটি রিপোর্ট দিয়ে। সাব্বির আহমেদ আমাদেরকে একটু জানিয়েছেন যে খুব সম্প্রতি প্রায় সবগুলো পত্রিকাতে একই ধরনের রিপোর্ট ছাপা হয়েছে ভিসি নিয়োগকে কেন্দ্র করে। হঠাৎ করে সবগুলো পত্রিকায় একই খবর একসঙ্গে কেন? এটা কি সিন্ডিকেট রিপোর্টিং এবং এটা কি কোনো জায়গা থেকে খাওয়ানো, আমরা আমাদের সংবাদের ভাষায় বলি, এবং এটার উদ্দেশ্যটা আসলে কি এবং এটা কতটা আসলে শোভন হয়েছে? সাব্বিরের কাছ থেকে শুনবো। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান মশ আরেফিন সিদ্দিক। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল 1200 জন। তার মেয়াদে গত 8.5 বছরে 907 জন শিক্ষক নিয়োগ হয়েছে। খুলেছে বেশ কয়েকটি নতুন বিভাগ। নিজের পক্ষের শিক্ষক বাড়াতে নিয়ম বহির্ভূতভাবে এসব শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে বলে সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু কেন এই মুহূর্তেই এসব সংবাদ প্রকাশিত হচ্ছে? কি বা উদ্দেশ্য থাকতে পারে এর পেছনে? এই বিষয়গুলো আকস্মিকভাবে উঠানো হচ্ছে কখন? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন, যেন উপাচার্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা এখন 2 ভাগে বিভক্ত।
যারা পেছন থেকে এসব সংবাদ প্রকাশে ভূমিকা রাখছেন বলে ধারণা করা হচ্ছে তারা বিষয়টিকে অস্বীকার করছেন। এই কাগজপত্র ইউনিভার্সিটি প্রশাসন বা ইউনিভার্সিটির ভিতর থেকে যদি না দেয়, এই কাগজপত্র কার কাছে? আমি তো চেয়ারম্যানও না, ডিনও না, ভাইস চ্যান্সেলরও না, আর রেজিস্ট্রার চাকরি তো আরো ছোট, এটা তো আমার করার কথা না। কাজে এটা মদত দেওয়ার তো কিছু নাই। শিক্ষকদের এই দ্বন্দ্বকে কিছু গণমাধ্যম যেভাবে প্রকাশ করছে তা উদ্দেশ্য প্রণোদিত মনে করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান এই দুই অধ্যাপক। যে কোনো পার্টিকুলার এজেন্ডা সার্ভ করার জন্য এরা একসাথে কাজ করলেন কিনা, কোনো বিশেষ মহলকে সুযোগ দেওয়ার জন্য এই কাজটি করলেন কিনা, এইখানে মিডিয়ার মানে যে ভূমিকা, এটা কিন্তু জনমনে প্রশ্ন হিসেবে দেখা দেয়। এই 8-9 বছরে এর মধ্যে কয়েকজন ভাইস চ্যান্সেলর কিন্তু সেখানে ছিলেন, তাদের কথা সেইভাবে তো আসে নাই, তারা তো নিয়ে প্রক্রিয়ায় ছিলেন এবং তারাই ওই কমিটির চেয়ারম্যান, তাদের কথা আসলো না কেন? এটা একটা বড় ধরনের প্রশ্ন। অনেকগুলো গণমাধ্যম ওই যে বলছিলাম যে প্রক্রিয়াকে প্রশ্ন না করে ব্যক্তির প্রতি অঙ্গুলি নির্দেশ, এবং অনেকগুলো গণমাধ্যম একসাথেই সে বিষয়টা করা, তাতে মনে হয় যেন যে গণমাধ্যমগুলো কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মোটিভেটেড সাংবাদিকতা করছে কিনা, এবং গণমাধ্যমগুলো কোনো একজনকে টার্গেট করে তারা তাদের সাংবাদিকতার হাতিয়ার ব্যবহার করছে কিনা। এসব ব্যাপারে গণমাধ্যমকে আরো সতর্ক হওয়ার আহ্বান তাদের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আমি শিক্ষা.com-এর সম্পাদক সিদ্দিকুর রহমানের কাছে একটু শুরুতেই যেতে চাই। হঠাৎ করে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের বিষয়টি। আমরা জানি যে অনেকগুলো জাতীয় দৈনিকে একসঙ্গে যে খবর ছাপা হয়েছে, সেই খবর বিগত 9 বছরের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন নিয়োগ নিয়ে যে অনিয়ম, দুর্বলতা, এবং এটি থেকে একদিনেই যে নিয়োগগুলো হয়েছে তা নয়, থেকে হয়েছে, কিন্তু একসাথে এতগুলো পত্রিকা একসঙ্গে চলে আসা, আর সেটাকে কেন্দ্র করে শুধু এই খবর নয়, তার পাশাপাশি সিনেট থেকে যে ভিসি প্যানেলের যে নাম প্রস্তাব করা হয়েছে, তারপর রিট করা ইত্যাদি সবকিছু থেকে একটা পারসেপশন তৈরি হয়েছে, যে পারসেপশনটি বলা হচ্ছে যে বর্তমান ভিসি যিনি, তিনি আরেকবার থাকতে চান, এই জন্যই এত কিছু নানানভাবে নানান আয়োজনে করা হয়েছে। আপনি কি এটার বিরোধিতা করছেন কিনা? শিক্ষা নিয়ে অনেকদিন ধরে লেখালেখি করেন। ধন্যবাদ দিদি আপনাকে। আমি এটার পক্ষে বিপক্ষে নয়, আমি বাস্তবতা কিছু বলছি। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে গত 10-15 দিনে যেসব পত্রিকা নিউজ হয়েছে, এই নিউজগুলো কিন্তু আরো অনেক আগে হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল। কিন্তু আরেকটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এই সবগুলো নিউজ কিন্তু নিয়োগ, দলীয়করণ, অন্য দল বা নিয়োগের অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু শিক্ষার্থীদের যেটা বিষয় সেটা কিন্তু আসেনি। শিক্ষার্থীদের বিষয় কি? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খাতাগুলো, পরীক্ষার খাতাগুলো দেখতেন 2 জন শিক্ষক, মানে ডাবল এক্সামিনার সিস্টেম ছিল। কিন্তু আরিফিন সিদ্দিক স্যার ভিসি হওয়ার পরই সিদ্ধান্ত নিলেন সেশন জট কমাতে হবে। সেশন জট কমানোর জন্য স্যার কি করলেন? সিঙ্গেল এক্সামিনার পদ্ধতি চালু করলেন, এবং সেই স্যারের যে সিঙ্গেল এক্সামিনার পদ্ধতি চালুটা, সেটা কিন্তু হারুন রশিদ স্যার যখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেলেন ভাইস চ্যান্সেলর হিসেবে, উনি কিন্তু সেটা ওখানেও চালু করলেন। এটার যে ক্ষতিকর দিকটা, সেটা হলো একজন ছাত্র তার খাতাটা যদি একজন শিক্ষক দেখেন, যদি রাগ, অনুরাগ, বিরাগ বা যে কোনো কারণে যদি তাকে নম্বর কমিয়ে দেন, তার কিন্তু আর কিছু করার থাকে না। যেটা আমরা দেখি এসএসসি, এইচএসসি এবং অন্যান্য পাবলিক পরীক্ষাগুলোতে, সেখানে কিন্তু স্যারের মেজাজ মর্জি বা স্যারের ইচ্ছা অনিচ্ছা অথবা অন্যমনস্ক যে কোনোভাবেই হোক, যে যার 62 পাওয়ার কথা তাকে 26 দেওয়া হচ্ছে, যার 86 পাওয়ার কথা তাকে 36 দেওয়া হচ্ছে। সেখানে যেটা হয় পাবলিক পরীক্ষাগুলোতে, পরীক্ষার পরে যখন খাতা চ্যালেঞ্জ করা হয়, তখন কিন্তু শুধু নম্বরগুলো গুণে দেখা হয়, খাতা কিন্তু পুনর্মূল্যায়ন হয় না। তাতে যেটা হয়, একটা ছাত্র ওইখানে বঞ্চিত হয়ে যায়। তার ধরুন জিপিএ 5 পাওয়ার কথা, কিন্তু জিপিএ সে 4.8 পায়, একজন স্যারের খামখেয়ালির জন্য বা অন্যমনস্কের জন্য। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হলো। স্যার কিসের কারণে? সেশন জট কমাতে হবে। এবং আপনি জানেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যখন র্যাঙ্কিংগুলো হয়, সেই র্যাঙ্কিংয়ে কিন্তু নিচের দিকে, দিন দিন নিচের দিকে যাচ্ছে। এবং আমরা রিপোর্ট করি আর না করি, সবাই জানি এটা,
যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব, এটা মোটামুটি সবাই জানি আমরা। কিন্তু একটা জায়গায় দেখেন কি কত দারুণ মিল। আরিফিন সিদ্দিক স্যার চালু করলেন একক পরীক্ষক পদ্ধতি, অবশ্য সব বিভাগে নয়। এবং আরও আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয়, আমি একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সমিতির নেতার সঙ্গে কথা বলছিলাম এই টকশো শুরুর আগে। উনি সায়েন্স ফ্যাকাল্টির। জিজ্ঞেস করলাম, স্যার আপনার সায়েন্স ডিপার্টমেন্টে কি কোনো সিঙ্গেল এক্সামিনার আছে কিনা? কথা বলে না, আমরা সব ডাবল এক্সামিনার। বললাম, স্যার কিছু ডিপার্টমেন্টে তো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা সাবজেক্টে আছে। তো বলে না না কোনো ডিপার্টমেন্টে নেই। উনি আমার সামনে একজন স্যারকে ফোন দিলেন। ওদিক থেকে যেটা ফলাফল আসলো সেটা আমি শুনতে পেলাম, সেটা হলো যে হ্যাঁ অনেকগুলো ডিপার্টমেন্টে আছে, পাবলিক জার্নালিজম সহ অনেকগুলো ডিপার্টমেন্টে আছে, রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে কোন ফ্যাকাল্টিতে সিঙ্গেল এক্সামিনার, কোন ফ্যাকাল্টিতে ডাবল এক্সামিনার, সেই খবরটাই স্যারের কাছে নেই। আবার দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আরিফিন সিদ্দিক স্যারের বিরুদ্ধে সবসময় লেগে থাকেন বলে পত্রপত্রিকায় লেখা হয় বা বলা বলি হয়। কিন্তু দেখুন, ওই স্যারও ওইখানে সেশনস অফ কমনের জন্য ফলো করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের পদ্ধতি। অর্থাৎ দুইজনই কিন্তু ছাত্রদের ক্ষতি করে। এই যে সিঙ্গেল এক্সামিনারশিপ, এটার ক্ষতিটা কিভাবে? এই একজন, আমি আগে বললাম যে একজন ছাত্র, একটা টিচার যে নম্বর দিবে ওইটাই শেষ, এটার তার কোনো প্রতিকারের আর কোনো জায়গা নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী আমাদের কাছে এসে অভিযোগ করে, আমি সবচেয়ে ভালো পড়াশোনা করেছি যেটাই, সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছি যেটাই, সেটা সবচেয়ে কম নম্বর পেয়েছি। এরপর তাদেরকে একটা যদিও আবেদন করার সুযোগ দেওয়া হয়। আমরা আপনার কাছে আরো আরেকবার আসবো। একটু জানতে চাই, আপনি বলছেন যে বিরোধিতা বা পক্ষের বিষয় নয়, কিন্তু আপনার কথা থেকেই বোঝা গেল একসঙ্গে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলেন, এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা দায়িত্ব পেয়েছেন, তারা এখনো এই ঘটনাটির উস্কে দেওয়ার জন্য কাজ করছেন। সেটার কোনো রিপোর্ট হয়তো ওইভাবে অথবা সামনাসামনি গিয়ে কথা বললে ওনারা অন ক্যামেরা বলতে চান না, কিন্তু অফ ক্যামেরা নানান কথা বলেছেন। কিন্তু আবার সামনাসামনি অনেক খুবই অ্যাগ্রেসিভ ভঙ্গিতে অনেকে অনেক কথা বলেছেন। যদি আমরা ডক্টর মোহাম্মদ সামাদের কথা বলি, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু সরাসরি অনেক কথা বলেছেন এবং ওনার কথার মূল সুর হলো যে বর্তমান ভিসির অযোগ্যতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির অযোগ্যতা, শুধু তিনি পরপর দুবার আছেন এটাই, নাকি আরো অন্য কি কি অযোগ্যতা আছে? আমি ডক্টর অজয় রায়ের কাছে একটু জানতে চাই। কিন্তু আমার দৃষ্টিতে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এবং হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সংবাদপত্রের শিরোনাম পরিণত হবে, এটা আমি অন্তত ভাবিনি। আরিফিন সিদ্দিকী 2009 সালে বোধহয় উনি নিয়োগ পেয়েছিলেন এবং ইতিমধ্যেই তিনি দুটো টার্ম শেষ করেছেন, অর্থাৎ 2017 সালে তার টার্ম শেষ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত একটা নিয়মের মধ্য দিয়ে হয়, একটা সিনেটের মধ্য দিয়ে হয়। সিনেট ডিউলি কনস্টিটিউটেড একটা বডি। তো এই সিনেটের আরেকবার মানে ভিসি নির্বাচন প্যানেলের যে সভা ডাকার একটা বিরোধিতা আছে, কেননা এইখানে প্যানেলের যে সিনেটের মেম্বারের সংখ্যা পরিপূর্ণ না হওয়া বা মেম্বার যারা রেজিস্টার্ড, অনেকেই এই ভিসি প্যানেলের আরেকবার নির্বাচনের বিরোধিতা করতে চান। তো এইটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই, যিনি সিন্ডিকেট যে আছে সেই সিন্ডিকেটকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা আগে সিনেটটাকে কনস্টিটিউশন পরিপূর্ণভাবে কনস্টিটিউশন করবেন কিনা। যদি বলেন যে তারা সিনেট কনস্টিটিউশন হয়, তাহলে অন্তর্বর্তীকালীন এই বর্তমান উপাচার্য দায়িত্ব চালিয়ে যেতে পারেন।
তো সেইটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের কাছে একটু জানতে চাই। আমরা যেটা দেখলাম যে আপত্তিটা এসেছে যে সিনেট মেম্বার যারা রেজিস্টার্ড গ্রাজুয়েট তাদের যে একটা সংখ্যা রয়েছে সেই সংখ্যার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে আবার রিনিউ না করে সিনেটের সভা করা হয়েছে এবং সেখান থেকে ভিসি নিয়োগের। স্যার, আপনারা তো একসঙ্গে আছেন, এটা একেবারে ভিসির নিয়োগের জন্য যে প্রস্তাব করা হলো তার আগেও তো সিনেটের অন্যান্য অনেক কাজ থাকে, অন্য মিটিং থাকে, অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বেলা থাকে। তখন কি স্যার এটার কি কোনো আপনারা সুপারিশ করেছিলেন কিনা বর্তমান ভিসিকে যে এই পদগুলো পূরণ করতে হবে ঠিকভাবে? ধন্যবাদ মুন্নী সাহা। আপনারা যে প্রসঙ্গটি তুলেছেন সেই প্রসঙ্গটি এটি আমরা বলেছি কি বলি নাই সেটা গুরুত্বপূর্ণ নয়। এটি হলো সিনেট আছে, সিনেট কনস্টিটিউট হবে, তারপর উপাচার্য নিয়োগ হবে, এটি হলো স্বাভাবিক প্রক্রিয়া। তো এখন বিষয়টি বিচারাধীন আছে এবং এই প্রকৃত অর্থে সিনেট কনস্টিটিউট হয়েছে কি হয়নি এবং যে প্রক্রিয়া সিনেট এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এই সিনেট মাননীয় উপাচার্য প্যানেল নির্ধারণ করতে পারবেন কিনা এগুলো আদালতের বিচারাধীন আছে। সুতরাং আদালতের কাছ থেকে নিশ্চয়ই একটি ডাইরেক্টিভস আসবে, একটি পরামর্শ আসবে কি করণীয়। এগুলো নিয়ে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠান, যে জাতীয় প্রতিষ্ঠান এদেশের সকল শুভদিক বলতে আমি যা বলবো সকল শুভদিকের দিক নির্দেশনা দিয়েছে, সেই বিষয়টিকে নিয়ে এইভাবে পাবলিকলি আলোচনা করা শোভনীয় হবে না। আর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছি আমরা আশা করি আমাদের আভ্যন্তরীণ বিষয়টিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা কিছু মঙ্গলজনক হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা নিজেরাই সমাধান করতে পারবো। পাবলিকলি আলোচনা কি শুধু এই অনুষ্ঠানটাতেই প্রথম হচ্ছে? আপনারা কি এটা নিয়ে আরো অন্যান্য সব গণমাধ্যমে কথা বলেননি? এখানে রিট পর্যন্ত চলে গিয়েছে এবং নিশ্চয়ই আপনারা তো গণভবনে গিয়ে কথা বলে এসছেন এই বিষয় নিয়ে, বর্তমান ভিসির অযোগ্যতা নিয়ে কথা বলেছেন, মিটিং করেছেন তো নিশ্চয়ই? গণভবনে নিয়ে আমরা বিষয়টা আলোচনা করেছি, সেটা সিনেট ইলেকশন নিয়ে ছিল আর সেটিও আমরা সেটি গণভবনের আলোচনাও কিংবা এখানে আমরা কোনোভাবে এক্সপোজ করি নাই কোথাও যে গণভবনে আমাদের এই আলোচনা হয়েছে সেটাও আমরা কোনোভাবে বলি নাই। তো এখন যে বিষয়টি আছে এটি জাতীয় পত্রপত্রিকায় এসছে, এটি আদালতে পর্যন্ত গড়িয়েছে, এটি অনেকাংশে অনেকে জানেন। তারপরও ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমি এই ধরনের এই বিষয়টা নিয়ে টেলিভিশনের আলোচনায় আমি নিজে অবতীর্ণ হইনি। আমাকে নিজে অনেক চ্যানেলে আমাকে বলেছে এই সমস্ত আলোচনা অংশগ্রহণ করার জন্য, আমি সেখানে যাইনি আলোচনা অংশগ্রহণ করার জন্য। কে হলে উপাচার্য ভালো হবেন মন্দ হবেন সেটি আমাদের রাষ্ট্রের নির্ধারণী মহল তাদের নির্ধারণ। আমি এরকম লিডিং প্রশ্ন আপনাকে করিনি যে কে ভালো হবে, এবং আমি শুধু জানতে চেয়েছি যে আপনি তো বরাবর এই প্রশাসনের সঙ্গে নানাভাবে আছেন, আপনার অনেকগুলো পরিচয় আমরা জানি। তো সুতরাং মানে ধরেন টিম ওয়ার্ক এবং এর মধ্যে সিনেটে যে ফ্লসটা নিয়ে আপনারা কথা বলছেন যে সিনেটের গ্রাজুয়েট মেম্বার তাদের অনেকগুলো পদ খালি আছে, সেগুলোর রিনিউ না করে ডাকসু নির্বাচন ইত্যাদি সেগুলো না করে হঠাৎ করে আবার ভিসি প্যানেলের জন্য সিনেট কেন মিটিং করলো, এটাই তো আসলে রিটের মূল ফোকাসটা ছিল। সেগুলো মনে করিয়ে দিয়েছেন কিনা আমরা সে আলোচনা, এবং আপনারা আলোচনা করেন আর না করেন তিন সহযোগীর এক ধরনের কোন্দল অন্তর্কোন্দল এগুলো তো গণমাধ্যমে ছাপা হয়েছে। আপনারা শিক্ষক নিয়োগে দলীয়করণের কথা বলেছেন, অন্যান্য স্টাফ নিয়োগে দলীয়করণের কথা বলেছেন 2009 থেকে এই পর্যন্ত, কিন্তু এটা কেন হঠাৎ করে একেবারেই শেষ মুহূর্তে, কেন সবসময় অন্য সময় নয়, অন্য সময় কেন এগুলা আমাদের কাছে তুলে দেওয়া হয় নাই? এইসব যেগুলো আমরা জানি যে একসঙ্গে সিন্ডিকেট রিপোর্টিং করা হয়েছে, আপনাদের কোনো সহকর্মী আমাদের হাতে দিয়েছে। ধন্যবাদ। এখন আপনি যে কথাটা বলেছেন যে হঠাৎ করে কেন এই নিউজ হলো, কিছুক্ষণ আগে কবি সামাদ বলেছেন যে বিভিন্ন মাধ্যম থেকে ইনফরমেশনগুলো আসে। ইনফরমেশনগুলো বিশ্ববিদ্যালয়ের আমাদের
যারা এই তথ্যগুলো যাদের কাছে থাকে তাদের কাছ থেকে আসে, এই তথ্যগুলো বিভিন্ন জনের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন এবং সেটা আপনারা উপস্থাপিত করেন এই তথ্যগুলো গণমাধ্যমে। এগুলো সেভাবে আসছে। আর যে কোনো বিষয় যখন শুরু হয় তখন একটা উপলক্ষকে নিয়ে শুরু হয়, সেটি আপনি ঠিকই বলেছেন যে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়টি মেয়াদ শেষ হবে, সেই জন্যে এই বিষয়গুলো সামনে, এটা কোনো উপলক্ষ ছাড়া কোনো কিছু সামনে আসে না। তো সেই উপলক্ষকে সামনে নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় সামনে চলে আসছে। এটি যে শুধু এখন আসছে তা নয়, এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে বিভিন্ন সময়, এবং সকল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরবর্তীতে একটা সুন্দর সমাধান দিয়েছে। আমরা আশা করি এই ধরনের একটি সমাধান আমাদের নিকট ভবিষ্যতেও হবে। স্যার, একটা ডিবেট যখন তৈরি হয় যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, নিশ্চয়ই আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একটা নিউট্রাল জায়গা থেকে বলবেন, এবং মানে বাংলাদেশের একটা গর্বের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার মাননীয় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে, আমরা যোগ্যতা এবং অযোগ্যতার কয়েকটা ক্রাইটেরিয়া একটু জানতে চাই আপনার বিচারে, কি কি হলে যোগ্য এবং কি কি হলে অযোগ্য। বর্তমান ভিসি পরপর দুবার আছেন, তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, সেগুলো আমরা বলবো। একটু আপনার বিচারে আমরা তার ফ্লসগুলো, আপনি আপনার সহকর্মীর ভুলগুলো যদি আপনি একটু বলেন। মাননীয় উপাচার্যের বিষয়ে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মর্যাদার প্রতীক, তার ভালো মন্দ সেটিও আমাদের আভ্যন্তরীণ বিষয়, সেটিও আমরা এখানে বলাটা শোভনীয় বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ স্যার, থাকবেন আমাদের সঙ্গে। অন্যান্য প্রসঙ্গগুলো আছে, আমরা একটু সহকর্মী জাবেদ আক্তারের কাছে যেতে চাই। জাবেদ আক্তার এই বিষয়ে কি রিপোর্ট করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে এবং অন্যান্য অনেক স্টাফদের সঙ্গে কথা বলেছেন। আমরা যোগ্যতা অযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, বর্তমান দায়িত্বে যিনি ভিসি আছেন এবং পরবর্তী ভিসির তালিকার মধ্যে, ভিসি নিয়োগের তালিকার মধ্যে নিজের নামটি দিয়েছেন, তার মূল অযোগ্যতাটা কোথায়? জাবেদ আক্তার। ধন্যবাদ মনীষা। আপনি যোগ্যতার বিষয় এগুলো তো আসলে সরাসরি আমরা মন্তব্য করতে পারছি না, কিন্তু যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছে, আপনি জানেন যে গত 4 আগস্ট বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এবং অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিষয়গুলো নিয়ে বেশ ফলো করে আমি একটু, আপনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে পয়েন্টগুলো পেয়েছেন সেগুলো টু দি পয়েন্ট একটু আমাদেরকে বলবেন। জি, সেখানে আসলে যেই অভিযোগগুলো এসেছে সেটি হচ্ছে যে প্রথমত তারা যেটি বলছেন যে তিনি প্রথম একবার অস্থায়ী সাময়িকভাবে নিয়োগ পেয়েছিলেন এবং পরবর্তীতে তাকে প্যানেল নির্বাচনের মাধ্যমেই মনোনীত করা হয় এবং এরপরে অর্থাৎ তৃতীয়বারের মতো তাকে ধরা হচ্ছে। এবং এখানে আসলে তার সবচেয়ে বড় যে বিষয়গুলোকে ধরা হচ্ছে যে দলীয় রাজনৈতিক কারণে তিনি তার পছন্দের অনুসারী যারা রয়েছেন তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি প্রভাবিত করার চেষ্টা করেছেন। অর্থাৎ যে জাবেদ, আমি পত্রিকায় পড়েছি আপনি যেটা বললেন ঠিক উল্টো, ওনার বিরুদ্ধে আবার এরকম পত্রিকায় লেখা হয়েছে যে উনি শিক্ষক কেন, অন্যান্য স্টাফ যেগুলো নিয়োগ করা হয়েছে সেখানে তিনি কোনো বিচার করেন নাই, দলীয় বিচারটা তিনি করেন নাই, কনসিডারেশনটা করেন নাই, তিনি করেছেন কখনো কখনো তার হাত দিয়ে বিএনপি জামায়াত সমর্থিত শিক্ষক অথবা স্টাফরা অনেকেই নিয়োগ পেয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই এগুলো করেছেন, সেটা তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। এখন আপনি যেটা বলছেন সেটা আবার একদমই একেবারে ডিফারেন্ট, আমরা যে খবরের কাগজে যেটা দেখেছি তার চেয়ে। শিক্ষক যারা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছ থেকে বেশ কয়েকটি অভিযোগ আমরা এই বর্তমান ভিসি ব্যাপারে পেয়েছি। সেটি হচ্ছে যে যারা আসলে ভুক্তভোগী, অনেকেই টিচার হওয়ার জন্য যারা যোগ্য ছিল তারা বলছেন যে সেই জায়গাটিতে আসলে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। অর্থাৎ যারা আসলে তার কাছে সবসময় যাচ্ছেন অথবা তার কাছে থাকার চেষ্টা করছেন অথবা কোনো না কোনো ভাবে দলীয় পরিচয় রয়েছে তাদেরকেই আসলে বেশি যোগ্যতা। মানে আপনি বলতে চাইছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি খুব ইজি গোয়িং পারসন এবং ওনার কাছে যে কোনো সময় রিচ করা যায়, যে কেউ তার কাছে যে কোনো একটি সুপারিশ পরামর্শ নিয়ে যাচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন সেটা নিতে, এটা এক ধরনের অযোগ্যতা। এবং প্রথম অযোগ্যতা, তিনি পরপর দুবার থেকেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় চালানোর ব্যাপারে মানে সেশন জট ইত্যাদি সেসবের ব্যাপারে আসলে আরিফিন সিদ্দিক
সিদ্দিকীর ভূমিকা কতটুকু? না, বিশ্ববিদ্যালয় চালানোর ব্যাপারে আমরা দেখেছি যে তার যে মেয়াদকাল, সেই মেয়াদকালে কিন্তু একদিনের জন্য ক্লাস বন্ধ হয়নি। একজন সাধারণ শিক্ষার্থীর কাছে কিন্তু এটি সবচেয়ে বড় বিষয়, অর্থাৎ এর মধ্যে অনেক ধরনের রাজনৈতিক ডামাডোল ছিল, কিন্তু সেগুলোর মধ্যে কখনো পর্যন্ত ক্লাস বন্ধ হয়নি। এবং আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্য কয়েকটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার শিক্ষকদের আন্দোলন হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন করতে হয়েছে। তো এই বিষয়গুলোকে সাধারণ শিক্ষার্থী যারা, তারা খুব ইতিবাচকভাবে দেখছেন যে তার সময় আসলে ক্লাস বন্ধ হয়নি এবং প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের অনার্স এবং মাস্টার্স যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পেরেছেন। এই ধরনের একটি মনোভাবের কারণে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন, কিন্তু একই সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কমে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সেখানে আসলে জায়গার সংকুলন হচ্ছে না, এরকম নানান ধরনের নেতিবাচক প্রভাবও শিক্ষার্থীদের মধ্যে আমরা পেয়েছি। অনেক ধন্যবাদ। যাবে থাকবেন আমাদের সঙ্গে, আমরা নিউজ আওয়ার এক্সট্রায় আছি, একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি। দেখছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে বর্তমান যে জটিলতা তৈরি হয়েছে, আলাপ আলোচনা চলছে গণমাধ্যমে, সেসব বিষয় নিয়ে কথা বলছি। ভিসি আমরা এই শিরোনামটি রেখেছি। সঙ্গে যারা আছেন আবারও একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর অজয় রায় আমাদের সঙ্গে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ আমাদের সঙ্গে আছেন, শিক্ষা.com-এর সম্পাদক সিদ্দিকুর রহমান খান এবং আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। একজন দর্শক আছেন, আমরা ওনার ফোন নিয়ে আলী ইমাম মজুমদারের কাছে যাব। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আজিজুর রহমান চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলা হয় জাতির বিবেক, কিন্তু গত কয়েক বছর ধরে দেখলাম বিভিন্ন নিয়মের মাধ্যমে এতগুলো শিক্ষক নিয়োগ দেওয়া হলো, কিন্তু আমাদের সিনিয়র শিক্ষক যারা আছে ওনারা তো একটা প্রতিবাদ করতে শুনলাম না। ওনারা হঠাৎ করে এতদিন পর আমাদের ভিসি মহোদয়ের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করলো। তো ওনারা যে এতদিন বলে নাই, হঠাৎ করে এখন বলা শুরু করলো, এর মানে এর ভিতরে কি কোনো কিন্তু আছে? এটা আমার প্রশ্ন। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই কেউ দেবেন, আমি আখতারুজ্জামান স্যারের কাছেই জানতে চাই এর মধ্যে কোনো কিন্তু আছে কিনা। আমি প্রথমেই একটু বলি, সেটি হলো যে শিরোনামে আলোচনা করছি, এই শিরোনামটি ঠিক সন্তোষজনক নয়। উপাচার্যের সাথে এই ধরনের এই সংযোগ করে এটি ঠিক আমার কাছে ঠিক যায় না। অনেক কথাগুলো হয়তো শুনবো এখান থেকে, সেগুলো আমার ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা হয়তো সমৃদ্ধ হবে, কিন্তু অনেক কথাই প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে অনেক সময় অনেক কিছু আছে আমরা মূল্যবোধ বিলিয়ে দেব না, এবং কতগুলো জায়গা আছে কিছু কিছু মানুষ সেই মূল্যবোধগুলো আমরা ধারণ করব। সব সময় সব বিতর্কে সব কিছুতে অংশগ্রহণ করে যে কোনো ভালো জিনিসকে নষ্ট করার এই অবস্থানে থেকে কোনো ক্রমেই কাম্য নয়। তো সেই কারণে আমার বোধহয় উচিত হবে অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সহকর্মীদের কথা শোনা, বাহিরের যারা আছেন তাদের কথা শোনা, তাতে আমার অভিজ্ঞতা হবে এবং আমরা ভালো কাজ করতে পারবো। আরেকটি বিষয় হলো, স্যার আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নটিও শুনেছি। ঝটপট করে যে কোনো কথার তাৎক্ষণিক উত্তর দেওয়া যাবে না, উচিত না। দায়িত্বশীল অবস্থানে থাকলে দায়িত্বশীল অবস্থায় কাজ করতে হবে, যে কোনো জিনিসের হুটহাট করে কথা বলা পছন্দ করি না। আরেকটি জিনিস হলো, এই মুহূর্তে বিষয়টি অনেক কিছুই মহামান্য আদালতের এখতিয়ার আছে, সুতরাং সব বিষয়ে কথা বলতেও আমাদের যত্নশীল থাকা খুবই জরুরি। স্যার আমার একেবারে আপনাদের স্টুডেন্ট হিসেবে আমি প্রশ্ন, যে ভিসি নিয়োগকে কেন্দ্র করে যে জটিলতা সেটা আদালত পর্যন্ত গড়িয়েছেন, সেটা আপনাদের সফিস্টিকেশনের কোন জায়গায় গিয়ে লাগে? মানে আপনি অনেক প্রশ্নের উত্তর আপনি দিতে চাইছেন না, কিন্তু আপনাদের মতো বিচক্ষণ মানুষরা আছেন, কিন্তু এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আপনারা হাতাহাতি, আমরা পত্রিকায় খবরের কাগজে আমরা ছবি ছেপেছি, শিক্ষকদের একজনকে ছড়িয়ে দিয়েছে, ক্যাডার বাহিনী এসে আরেকজন শিক্ষকের সমর্থিত ক্যাডার বাহিনী এসে মিটিং এর বাইরে এসে বিক্ষোভ করিয়েছে, তিনি এখানে নাই।
মানে নিজেদের বিরুদ্ধে নিজেরা, এগুলো তো স্যার ওপেন সিক্রেট। এখন তো আপনি এই টেলিভিশনে কথা বলবেন কি বলবেন না সেই জায়গায় বসে নেই। আমরা বলছি ঠিকই আছে মুন্নি, আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি। তো যাওয়াটাও কতখানি সাবস্টিটিউশনের মধ্যে পড়ে। আপনি সেটি অন্য কথা, যে যিনি যাবেন তার সাবস্টিটিউশন, তিনি তার বিষয়টি করবেন কেমন। আমি আমার নিজের অবস্থানের কথা বলছি, আমি অন্যকে মূল্যায়ন করার পূর্বে নিজেকে মূল্যায়ন করব, সেটি হলো বড় কথা। এবং যে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোর কথা বললেন সেটি অনাকাঙ্ক্ষিতই, অনভিপ্রেত কেমন, সেই বিষয়গুলোকেও বারবার উস্কে দিয়ে আমরা এই ধরনের একটি সাংস্কৃতিক ঐতিহ্যে রূপান্তরিত হতে দিতে চাই না এই বিষয়গুলো। ফলশ্রুতিতে আমি মনে হয় যে এই সকল বিষয় যেভাবে নানাবিধ বিষয়ের সম্মেলন সংশ্লেষণ ঘটিয়েছেন সেগুলো বোধহয় আমি মনোযোগ সহকারে শুনলেই বেশি উপকৃত হব। আচ্ছা ঠাকুর আমাদের সঙ্গে মনোনিবেশ করবেন। আপনার কাছে অনেক প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন কোনটা যদি মনে হয় অবশ্যই আপনি উত্তর দিবেন, আমরা আশা করছি। আমরা আলী ইমাম মজুমদারের কাছে যেতে চাই। স্যার, আমরা একটু জানতে চাই অ্যান্টি ইনকামবেন্সি, এবং আমি একটা বড় ক্যানভাসে একটু আলোচনাটি নিয়ে আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটি আমাদের কাছে একটি উদাহরণ, এবং এই উদাহরণকে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হবে কিনা, যে যতই আপনি ভালো করেন কি মন্দ করেন, অথবা নিজেরা দলীয় লোকজন বা নিজেরা সহকর্মীরা মিলে একটা সময় পর্যন্ত চালিয়েছেন, এখন ছোটখাটো চাওয়া পাওয়া নিয়ে এক ধরনের বিরোধিতা তৈরি হবে। এবং সবচেয়ে বড়, আপনি উন্নয়ন যাই করেন না কেন, সবচেয়ে বড় অযোগ্যতা কি অ্যান্টি ইনকামবেন্সি কিনা, যে পরপর 2 বছর থেকেছেন সুতরাং আপনাকে আর আমার ভালো লাগে না। এটা বড় জায়গায় গিয়ে রাজনীতিতে গিয়েও আমাদের এই খেসারত বা এটা গুনতে হবে কিনা। এটা সবসময় এটা মনে করি না। আপনার অনেক ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত দেশ শাসনে ছিলেন, যেমন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দীর্ঘদিন ভারত শাসন করেছেন, সেখানে অ্যান্টি ইনকামবেন্সির কথা কখনো আসেনি। আপনার ইন্দিরা গান্ধী দীর্ঘদিন ভারত শাসন করেছেন, সেখানে অ্যান্টি ইনকামবেন্সির কথা আসেনি। কেউ যদি যোগ্য হন এবং তিনি যদি যাদের নিয়ে শাসন কাজ পরিচালনা করছেন, সেখানে এটা কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হোক বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, ইনকামবেন্সির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আসে বলে আমি মনে করি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি এখানে ক্যানভাসের মধ্যে আমি আনতে চাচ্ছি না। আমাদের সবগুলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিছু একটা অশান্ত ভাব বিরাজ করছে। এটা একদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে গ্রাস করেছে। এটা আপনাদের অনেকের মতো আমিও ব্যাপারটাতে পীড়িত নই, একথা আমি বলবো না, আমিও পীড়িত, কিন্তু আমি এখানে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আর বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, এই রাজনীতি ইনকামবেন্সি বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলির যে কর্মসূচি আছে এবং তারা যে তাদের যে কর্ম পরিকল্পনা যেভাবে পরিচালনা করছেন, এগুলির ভিত্তিতেই জনগণ সিদ্ধান্ত নেবে যে ভবিষ্যতে রাষ্ট্রের শাসন ক্ষমতা কে বা কারা পরিচালনা করবেন। অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতিতে যাব। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, গণমাধ্যমে যেসব খবরগুলো ইতিমধ্যে আলোচিত এবং টক অফ দ্য টাউন গত কয়েকদিন ধরে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যদি আমাদের এখানে আমন্ত্রিত অতিথিরা অনেকে অস্বস্তি প্রকাশ করছেন, একটি অস্বস্তির প্রশ্নই অবশ্যই আমি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এখন আমরা এই কথাগুলো শুনছি যে এই পক্ষ ওই পক্ষ, আপনি কি একটু দয়া করে বলবেন যে ভিসির পক্ষ ভিসির অ্যান্টি পক্ষ এরকমটি হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে, বা দীর্ঘদিন ধরে একটি প্রতিযোগিতা পাল্টা প্রতিযোগিতা কি চলছে না একেবারে নিজে চেনা জানা লোকদের মধ্যেই? ধন্যবাদ মনীষা। আমি প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনার আজকে আলোচনার যে বিষয়টি যেভাবে আপনারা ঠিক করেছেন, এটা কিন্তু আমার পক্ষ থেকে আমি এটার প্রতি আপত্তি জানাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার আমি বলবো যে আক্রমণেই পড়েছে। কারণ
বেশ কিছুদিন ধরে আমরা পত্রপত্রিকায় যে সমস্ত তথ্য পাচ্ছি, খণ্ডিত তথ্য, তার সঙ্গে সম্ভবত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামেরও পরিবর্তন হচ্ছে। এটা আমার জন্য খুব গ্রহণযোগ্য হলো না। যাই হোক, আমার বিশ্বাস যে আমাদের সাংবাদিকদের জগৎটা এই বিষয়গুলোর প্রতি আরও গুরুত্ব দেবেন এবং সংশোধন করে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কথাগুলো হচ্ছে এবং যতটুকু আমরা শুনলাম, আমাদের এখানে আলোচনায় যারা আছেন সকলের বক্তব্য থেকে আমার কাছে মনে হচ্ছে আমরা যেন বিষয়টি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমি কথা বলতে চাই। কারণ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক, এই দেশের মানুষের স্বপ্নে, শয়নে, নয়নে, চিন্তায়, চেতনায় সবখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের জাতির প্রত্যেকটি নাগরিকেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা অনেক। হয়তোবা প্রাপ্তিতে কোথাও কোথাও ঘাটতি থাকতেই পারে, এবং সেখানেই আমরা চেষ্টা করি বিশ্ববিদ্যালয়ের পরিবারে যারা আছি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশাসন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির যে স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যে প্রত্যাশা, তা পূরণ করতে। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে মিডিয়ার শিরোনাম সর্বক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র মিডিয়া ট্রায়ালেই নেয়নি, নিয়ে গেছে হচ্ছে আদালতের কাঠগড়াতে। এটা অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একজন সাধারণ সম্পাদক হয়ে আমি এটা কোনোভাবেই ইতিবাচকভাবে দেখি না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আমাদের সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে তো অবশ্যই ডিফেন্ড করবো। পথটা আপনারা দেখিয়েছেন বা বাকিটা আমরা সাংবাদিকরা করেছি। হ্যাঁ, অবশ্যই এখানে অস্বীকার করার কি আছে? কারণ হচ্ছে পত্রপত্রিকায় বিভিন্ন সময় যে উক্তিগুলো এসছে, বিভিন্ন ব্যক্তিদের যে সাক্ষাৎকার দিয়েছে, তার মধ্যে আমিও দিয়েছি, এবং সেই সাক্ষাৎকার থেকেই আমি বলবো যে এই ব্যক্তিরা তাদের ভূমিকার কথা আজকে বলতে না চাইলেও আমি অন্তত একটি প্রশ্ন করতে চাই তাদেরকে, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের একজন সদস্য হয়ে আপনি এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আপনার কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আছেন, অধ্যাপক মাকসুদ কামাল আছেন, বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আছেন, অধ্যাপক আখতারুজ্জামান আছেন। আমি নিজেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আমি অংশগ্রহণ করি। বিশ্ববিদ্যালয় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিচালিত হয়। এখানে ব্যক্তি আরিফিন সিদ্দিক একজন উপাচার্য মাত্র, কিন্তু উনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন না। বিশ্ববিদ্যালয়ে আমাদের অথরিটি এবং বডি আমাদের 1973 সালের আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, এবং সেই অথরিটি এবং বডির মধ্যে আমরা কিন্তু যারা এখানে আজকে এই টকশোতে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই কিন্তু সেই প্রশাসনের অংশ। কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ধরনের তথ্য উপাত্ত এবং খণ্ডিত সত্য এবং মিথ্যার অপলাপ করা হচ্ছে, তা থেকে আমি কিন্তু বিস্মিত এবং লজ্জিত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখতে চাই? আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করব, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দেখতে চাই? সমস্যা থাকতেই পারে, তার সমাধানের পথ খুঁজতে হবে। স্যার, আমার প্রশ্নটা ছিল যে ভিসির পক্ষে ভিসির বিপক্ষে দুটি গ্রুপ, এবং আপনারা সকলে শিক্ষক রাজনীতির কথা তো আর মানুষের কারো অজানা নেই। নীল দলের সমর্থক সবাই, নীল দলের দুটি গ্রুপ এখন হয়ে গেছে, এবং আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও এখানে হস্তক্ষেপ আছে। এখনকার যে জটিলতা তৈরি হয়েছে সেগুলো সকলেই, মানে এখন বাংলাদেশের মিডিয়ার খোঁজ খবর যারা রাখেন, পত্রিকাগুলো পড়েন, লিডিং 5টি পত্রিকায় একসঙ্গে একই ধরনের খবর এসছে। তারপরে তো ধারাবাহিকভাবে নানা রকমের রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইটা কতখানি সুখকর সকলের জন্যই? এই প্রশ্ন আমি সকলের কাছেই করতে চাই। যারা আছেন প্যানেলিস্টরা উত্তর দিতে চাইলে দিতে পারেন। আমি এটার উত্তর দিব এভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা তার উন্নতি সাধন করা এবং গণতন্ত্রের বিকাশ ঘটানো, পাশাপাশি শিক্ষায় বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির যে শিক্ষা ব্যবস্থা সেখানে যথাযথভাবে সমর্থন দিতে পারে, এবং
দলে বিভক্ত হওয়া কিন্তু অপরাধের নয়, দোষের নয়। বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে শিক্ষকরা দুটো ভাগে বিভক্ত হয়েছে এবং তা যদি হয়ে থাকেই, এবং এটা কিন্তু আমাদের সর্বজন বিদিত যে আমরা উপাচার্য এবং সিনেট এই প্যানেল নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমরা জনসম্মুখে প্রকাশিত হয়েছি, আমরা দুটো ভাগে বিভক্ত হয়েছি। কিন্তু সেটি কিন্তু আমাদের সমাধান হয়েই গিয়েছিল। কিন্তু তারপরে এই উপাচার্যের বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে তার পরবর্তী ঘটনা 29 তারিখে ছাত্র এবং শিক্ষকদের যে অশোভনীয় এবং অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, এবং তারপরে আদালত এবং আদালত থেকে স্থগিতাদেশ এবং পরবর্তী আবারও আদালতের বিচার্য হয়েছে বিষয়টি, এ থেকে মনে হয় যে আমরা আসলেই এখনো আমাদের ভিতরের যে বোঝাপড়ার অভাব সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। স্যার থাকবেন, আমাদের আরো অনেক প্রশ্ন আছে। সিদ্দিকুর রহমান, একটু আপনার কাছে যেতে চাই। শিক্ষা.com-এর সম্পাদক অনেক বিষয় নিয়ে আপত্তি করছেন, আমাদের বক্তারা অনেক কিছু আপত্তি করছেন, কিন্তু আমরা অনলাইনগুলোতে পড়েছি, বিভিন্ন পত্রিকায় পড়েছি, ছোটখাটো প্রাপ্তি অপ্রাপ্তি ছোটখাটো ইস্যু, সেগুলো এটার নেপথ্যে কাজ করেছে। কেমন লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একসময় আমরা পড়েছি, এগুলো আমাদের মেনে নিতে কেমন লাগে যে খুব ছোট্টখাট্ট চাওয়া তাদের, কে কোনটা হতে পারেনি, কোনটা চেয়েছেন, অনেক কিছু হয়েছেন, আবার ছোট্ট দিয়ে একটা জিনিস পাননি, সেগুলো গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। আর নীল দলের মধ্যে ভিসি, বর্তমান ভিসির পক্ষে একজন, ভিসির বিপক্ষে একজন, নানা রকমের। তার মানে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের যে দলগুলো তারা নিজেরা নিজেদের বিভেদ নিয়ে নিজেরাই যথেষ্ট, তাই নয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগেই বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা, আসলে আমি একটু পেছনে যাই। আজকে 7ই আগস্ট বেসরকারি 5 লাখ শিক্ষক কর্মচারী আজকে পর্যন্ত কিন্তু তাদের জুলাই মাসের বেতন পাননি। প্রশ্ন ফাঁস হচ্ছে, নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে, পাশের হার বাড়ানো হচ্ছে, আইসিটি শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না, মানে এমপিওভুক্ত করা হচ্ছে না। তারপরে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী সাকসেসফুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরফিন সিদ্দিক স্যারকেও বলা হচ্ছে সাকসেসফুল, কিন্তু বিশ্ববিদ্যালয় কোথায় আছে? বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কোথায়? আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায়? সেটা যদি আমরা চিন্তা করি একটু, তাহলে আসলে এই যে স্যাররা এখানে উপস্থিত আছেন, স্যাররা আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো, কেউ এই বিষয়ে মন্তব্য করছেন না যে চেয়ারে আছেন সেই চেয়ারটা রক্ষার জন্য, আবার অনেকে মন্তব্য করছেন না ওই চেয়ারে যেতে হবে সেজন্য। তো আসলে এই যেটা কথা আছে যে অন্ধ হলে পোলায় বন্ধ হয় না। বিশ্ববিদ্যালয়ের, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা ভোগান্তিতে আছে, যখন দেশের বাইরে যাচ্ছে তখন বুঝতে পারছে তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যখন র্যাঙ্কিংয়ে আসছে তখন বুঝতে পারছে। তো এখন এই স্যাররা বলুক আর নাই বলুক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। এবং এই শিক্ষকরা কিন্তু নিজেদের শুধু চাওয়া পাওয়া, কে কোন ইউনিভার্সিটিতে ভিসি হতে পারলেন না, প্রো-ভিসি হতে পারলেন না, কে কোথায় নিয়োগ দিতে পারলেন, সেটাই কিন্তু বিষয়। একটু আগেই আমি কিন্তু বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বড় নেতা, কিন্তু তিনি জানেন না ওনার ইউনিভার্সিটিতে ডাবল এক্সামিনার এবং সিঙ্গেল এক্সামিনার, এই বিষয়টা কিন্তু তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে নেই, তার গদি রক্ষা এবং গদিতে যাওয়ার সাথে কোনো সংযুক্ত নয়। এটা লাখ লাখ শিক্ষার্থীদের বিষয়। এটা ইউনিভার্সিটির তো শিক্ষার্থী মেইন, শিক্ষার্থী কিন্তু প্রাণ, তারপরে শিক্ষক তো আসেনি। তো শিক্ষক নিয়োগ নিয়ে যে পত্রিকাগুলো রিপোর্টগুলো হচ্ছে, সেই রিপোর্টগুলো কি ভুল? না, অবশ্যই ভুল না। এখন হতে পারে যে সব রিপোর্টগুলো একই সময় কেন? হ্যাঁ, পত্রিকার কিছু সমস্যাও আছে, যেমন আমি যেটা বললাম যে সিঙ্গেল এক্সামিনার এবং ডাবল এক্সামিনার, এতে ক্ষতি হচ্ছে শিক্ষার্থীরা, শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো পত্রিকা কোনো রিপোর্ট লেখেনি। আমি একমাত্র আমার দৈনিক শিক্ষা.com-এ কয়েকটা রিপোর্ট হয়েছে এবং আমি একটা আর্টিকেল লিখছিলাম সর্বশেষ 2014 সনে। তো এইটা কিন্তু আপনি যেটা বলছিলেন যে একই সময় প্রতিবেদন, গোলাম রহমান স্যার বলছিলেন যে এই রিপোর্টগুলো একই সময় সিন্ডিকেট রিপোর্টিং, হ্যাঁ, এটা অবশ্যই কিছুটা সমালোচনার যোগ্য যে এই সাংবাদিকরা কিন্তু শিক্ষার মান নিয়ে কোনো রিপোর্ট লেখে নাই। এই একক পরীক্ষক, ডাবল পরীক্ষক,
এটা কিন্তু আমি শিক্ষা বিষয়ক সাংবাদিক যারা তাদের কারোর মুখে আলোচনাও শুনিনি, কারণ ওইখানে তাদের কোনো ইন্টারেস্ট নেই। ওইখানে তারা ওই যে সামাদ স্যার বলছিলেন যে সরবরাহ করা হয়েছে তথ্য পেয়ে তারপরে যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুই আমরা লিখছি। আমরা কষ্ট করে বা যেসব ভুক্তভোগী শিক্ষার্থী তাদের কথা শুনছি না, যারা এই ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে কর্মজীবনে গিয়ে ভালো করছে না তাদের মনের কষ্টটা আমরা শুনছি না। এইটা আমাদের সাংবাদিকতার একটা দুর্বলতা অবশ্যই। আর যেই স্যাররা আজকে, আমি আবারও বলছি, যেই স্যাররা এখানে আজকে কথা বলতে চান না, আসলে বিষয়টা হলো বাস্তবতা। এইটা মানে অন্ধ হলেই পোলায় বন্ধ হয় না। আর আজকে 2017 সালের আগস্ট মাস, আরফিন স্যার ভিসি আবার হবেন কি হবেন না সেটা অন্য বিষয়। আমি সিদ্দিকুর রহমান, আমি বলছি যে এই ঘটনাগুলোর ঘটেছে, সেগুলোর যা ঘটেছে সেগুলো আমরা প্রচার করেছি, আমরা রিপোর্ট করেছি, আবার কিছু পারসেপশনও তৈরি হয়েছে। যে ভিসি কমিটি যেটা করা হয়েছে সেখানে যে আরো দুজন প্রার্থী যাদের নাম এসছে, সেখান থেকে এক ধরনের পারসেপশন তৈরি হচ্ছে। অনলাইনগুলো তো অবশ্যই লেখা হয়েছে যে ডামি ক্যান্ডিডেট। কেন ডামি ক্যান্ডিডেট? এটা আমি একমত না। ওই যে কোষাধ্যক্ষ স্যার যিনি, তাকে তো ডামি ক্যান্ডিডেট বলা ঠিক হবে না। আরেকজন স্যার, উনি একটু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে একটু চুপচাপ, খুব একটা লাইমলাইটে না, আলাপ আলোচনার মধ্যে নেই, কিন্তু শিক্ষক হিসাবে তো ওই স্যার অনেক ভালো। তো সেই হিসাবে ডামি ক্যান্ডিডেট বলাটা আমি যুক্তিযুক্ত মনে করি না। আর আমার ব্যক্তিগত তথ্য যেগুলো পেয়েছি, আমি যেটা শুনেছি। সিদ্দিকুর রহমান, আপনি আপনার সঙ্গে যখন কথা বলছেন আপনি এক লাইনে বলেছিলেন যে আমি আপনার কাছে বুঝতে চেয়েছি যে হঠাৎ করে এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, অথবা শিক্ষকরা অনেকেই ডেকে নিয়ে রিপোর্টারদের হাতে কিছু কাগজপত্র, কিছু তথ্যপত্র দিয়েছেন, তারা অনেকেই হয়তো এখন অন ক্যামেরা অস্বীকার করছেন। ওনারা হঠাৎ করে এই ইস্যুটি দিয়ে দেওয়ার পিছনে, এবং আপনি শুরুতেই বলেছেন যে আরিফিন সিদ্দিকী আরেকবার হতে চান, এই জন্যই এত সব, এটা কি আপনি তৈরি নাটক বলছেন? আরিফিন সিদ্দিকী আরেকবার হতে চান এবং হতে যাচ্ছেন, এবং হলে ভালো হবে। এখন যে দলটি রাষ্ট্র পরিচালনায় আছে তারা হয়তো ভাবছেন ভালো হতে পারে, এবং যারা অন্য স্যার যারা আছেন, যারা নিজেদেরকে যোগ্য মনে করেন, এবং অবশ্যই অনেক শিক্ষক যোগ্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু বিশ্বের অন্য বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার যোগ্যতা সম্পন্ন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। তো এই মুহূর্তে সেটা হলো যে আরিফিন সিদ্দিক স্যারকে ঠেকাতে হবে। এজন্যই মোটামুটি একটা জোট বলে পত্রপত্রিকা রিপোর্ট এবং আলাপ আলোচনার মধ্যে মনে হচ্ছে। মানে এখন আরিফিন সিদ্দিকীকে ঠেকাতে চান এই কারণে, এবং আবার অনেকে আপনারা বলছেন যে আরিফিন সিদ্দিকী হতে চান, এবং এই কারণেই এত সব চারিদিকে তৈরি করা। তাইলে আসলে এই ট্র্যাপটা তৈরি করলো কারা, এবং ট্র্যাপে পড়লোই বা কারা? আমি ডক্টর অজয় রায় একটু আপনার কাছ থেকে জানতে চাই। শিক্ষকরা ট্র্যাপে পড়েছেন, শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে আসছে, খুব স্বাভাবিকভাবেই পরবর্তী ভিসি নির্বাচনের একটি প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটির সামনে যে প্রক্রিয়াটি গ্রহণ করবে সেটি হচ্ছে সিন্ডিকেট, এবং সিন্ডিকেট যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া সমাধান না করতে পারে ততদিন অন্তর্বর্তীকালীন বর্তমান উপাচার্য তার দায়িত্ব রুটিন কাজগুলো করতে থাকবেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ভিসি এইটি করার জন্য সিন্ডিকেট যে কাছের যে কাজগুলি করতে হবে সেগুলি হচ্ছে পূর্ণাঙ্গ একটা সিনেট কনস্টিটিউশন করা, সেই প্রক্রিয়া শুরু করতে হবে। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা খুব একটা কঠিন কাজ নয়, এটি শুরু করা যেতে পারে, এবং এই কাজগুলোর মধ্যে সিনেটের কিছু কিছু রুটিন কাজও থাকে। সেইটি অপরিপূর্ণ যে সিনেটটি আছে সেই কাজগুলি, যে রুটিন কাজগুলোর জন্য করার জন্য সেগুলি করবে, কিন্তু সিন্ডিকেটের বড় দায়িত্ব হবে যে একটি পরিপূর্ণ সিনেট গঠন করা। তার আগে আমাদের কিছুক্ষণ দিন অপেক্ষা করতে হবে যে আদালতে যে
ইস্যুটা গেছে, সেই আদালত কি রায় দেয়, কি ভার্ডিক্ট দেয়, তার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্তটা আবার নতুন করে গ্রহণ করতে হবে। আমার শেষ কথা হলো, যতদিন পর্যন্ত না এই পরিপূর্ণ সিনেট কনস্টিটিউশন করতে পারি, এবং আরেকটা দিকও আমাদের মনে রাখতে হবে যে শুধু তো নীল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নয়, এখানে সাদা দল নামে পরিচিত যে শিক্ষক সম্প্রদায় আছে তাদেরও কিছু দাবি দাবা আছে, এবং তারাও কিন্তু চায় যে একটি পরিপূর্ণ সিনেট গঠন করা হোক, তারপরে সিনেট গঠনে তারপরে সন্তোষজনক পন্থায় উপাচার্য নিয়োগ প্রদান করা হোক। আমাদের এই কাজগুলো মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী সিন্ডিকেটকে অন্তর্বর্তী কাজগুলো শেষ করতে হবে, তারপরে একটি পূর্ণাঙ্গ যখন সিনেট গঠিত হবে তখন সকলের এর মধ্যে কোন উপাচার্য উপযুক্ত, কোন উপাচার্য অনুপযুক্ত, এই ইস্যুগুলো মনে স্যার আমরা যদি এখন শুধু ভুলে যাই, মানে উপাচার্য বা ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামগুলো বা মানে এই ঘটনা, কিন্তু যেই ঘটনাটা সামনে এলো এর মধ্যে যে ছোটখাটো কিছু চাওয়া পাওয়া, এবং সেটা নিয়ে ওই যে পার্সোনাল অ্যানিমিটি থেকে একটা বড় ক্ষতির জায়গা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেজটা নিয়ে এখন একটা অনেকে একটু শেকি ফিল করছেন যে আমরা এইরকম একটি সম্মানের জায়গার একজন সম্মানিত মানুষ নিয়ে আমরা কথা বলবো না। তো এটা তো একটি ছোট্ট ঘটনা মাত্র। এই ধরনের ঘটনা, এই অ্যাটিটিউড আমাদের বিগত সময় রাজনীতিতে হয়েছে। আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় তো একই ধরনের অবস্থা দেখেছি। এটা কি কখনো থামবে না, নাকি এটার খেসারত আরো কোন পর্যন্ত যাবে? আমরা একটু রাজনীতির দিকে আলোচনায় যাই স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যারা শিক্ষক নিযুক্ত হয়েছেন, তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, মেধাবী সম্পর্ক এবং মানবতাবাদী। তারা অনেক কিছুর উপরে ঊর্ধ্বে উঠে বিবেচনা, এই যে ছোটখাটো পাওয়া না পাওয়া, এই অসন্তোষটা যেন তার অনেক ঊর্ধ্বে উঠতে পারেন, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার উপযুক্ত বলে মনে করেন। আমি সহকারী পদ পেলাম কি পেলাম না, আমার যোগ্যতাটা পরিপূর্ণভাবে বিচার করেছে, এটারও প্রক্রিয়া আছে। আপনি যদি মনে করেন কোনো পদের উপযুক্ত, তখন সেই পদের জন্য কাগজে ঘোষিত হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অঙ্গনগুলোতেও ঘোষিত হয়, তারপরে আপনি যোগ্যতার ভিত্তিতে আপনি দরখাস্ত করবেন এবং সিলেকশন কমিটি নিযুক্ত হয়, এবং স্বাভাবিকভাবে সিলেকশন কমিটির রিকমেন্ডেশনে আপনি নিয়োগ পাবেন কি পাবেন না অন্য প্রতিযোগীদের হারিয়ে। কাজেই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তারা এই ছোটখাটো বিষয়গুলোর উপরে ঊর্ধ্বে অবস্থান করবেন, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেশ তাকিয়ে থাকে, এবং দেশ তাকিয়ে থাকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সেবক এবং যোগ্য প্রতিনিধি। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর অজয় রায়। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরছি আলোচনায়। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ঘটনা, ভিসি নিয়োগকে কেন্দ্র করে যে টানাপোড়েন চলছে, সেই বিষয় নিয়ে কথা বলছি। আমরা একটু সরাসরি সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদারের কাছে একটু যেতে চাই। স্যার, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। ইন্টারনাল যে কোনো প্রতিষ্ঠানে যে একটা কোন্দল থাকে, দ্বন্দ্ব থাকে, এটা শুধু কি আমরা বাংলাদেশির বলবো, নাকি দেশে দেশে সব জায়গায় এরকম থাকে, এবং সেটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারাটা সুশাসনের বিচারে আপনি কিভাবে দেখেন? মানে এটাকে আপনি কিভাবে মার্কিং করেন, অথবা এটার ব্যাপারে আপনার কোনো
পরামর্শ আছে কিনা, কোনো টিপস দেবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখানে তো বিষয়টা আসছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্যানেল নির্বাচন নিয়ে কিন্তু বিষয়টা আসে। তো 1973 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন যেটা, সে আইনেই কিন্তু বলা আছে ভাইস চ্যান্সেলর সিনেটের ভোটে নির্বাচিত হবেন। ওই নির্বাচিত 3 জনের প্যানেল থেকে একজনকে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর নিয়োগ দেবেন। তো সুতরাং যেখানে নির্বাচনের কথা আছে সেখানেই প্রার্থিতা থাকবে, প্রার্থিতার পক্ষেও লোক থাকবে, বিপক্ষেও লোক থাকবে। সুতরাং এটা কোনো অস্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করছি না। এখানে ঢাকা তবে সিনেটের অসম্পূর্ণতা সম্পর্কে যে জিনিসটা, যেটা বর্তমানে আদালতের বিচার্য, এটা সম্পর্কে মন্তব্য করছি না এখানে। তবে একটা কথা এখানে যে হয়েছে যে আদালতের কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় গেল, এটা কিন্তু আমি খুব একটা দর্শনীয় ব্যাপার হিসেবে আমি দেখছি না সকল ক্ষেত্রে। আদালতে তো পার্লামেন্টে পাশ করা আইনও আদালতের এটা ডিবেট হয়, আদালতে বাতিল হয়ে যায়। সংবিধান সংশোধন বিলও আদালতে বাতিল হয়ে যায়। আমরা শুধু আমাদের দেশে না, আদালতে অন্য দেশেও দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট মানে নির্বাচিত হওয়ার পরে ইমিগ্রেশন সংক্রান্ত যে আদেশ পরপর 2-3টে আদেশ করেছিলেন, সবগুলি আদেশ কিন্তু সুপ্রিম কোর্ট নয়, অধস্তন আদালত কিন্তু সবগুলি স্থগিত করে দেয়। তো সুতরাং এখানে আদালতের কোনো কিছু যাওয়ার জন্যই কোন একটা প্রতিষ্ঠানের অসম্মান হয়ে গেল, এটা আমি মনে করছি না। আর ইন্টারনাল আপনার টানাপোড়েন যেটা, বোর্ডরুম ব্যাটল যেটা, এটা কিন্তু সকল প্রতিষ্ঠানেই কম বেশি কিছু থাকে। যদি 9 জনের একটা বোর্ডও থাকে, সেখানেও কিন্তু মতদ্বৈততা হয়, আবার মতৈক্য হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে বিষয়টা নিয়ে এখানে একটা অস্থিরতা ভাব লক্ষণীয় হচ্ছে, বিশেষ করে এটাকে আরো বেশি করে মানে তুলে ধরা হচ্ছে। আমার মনে হয় যে এটা অতি দ্রুতই কেটে যাবে। এখানে যারা বিদগ্ধজন আছেন তারাও আলোচনা করেছেন যে আদালত থেকে আদেশটা আসার পরে এখানে ভাইস চ্যান্সেলর প্যানেল সম্পর্কে একটা সিদ্ধান্ত নিশ্চয় হবে। তখন ভাইস চ্যান্সেলর নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আমার মনে হয় বিষয়টা কেটে যাবে এবং যে ঐতিহ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এতকাল অগ্রসর হচ্ছে এটা হবে। পাশাপাশি শিক্ষার মান সম্পর্কে যে কথাটা এখানে এসেছে, এই কথাটা আমি প্রসঙ্গক্রমে কিন্তু আমি এখানে আসবো। আমাদের দেশে কিন্তু শিক্ষার মান বা শিক্ষা প্রতিষ্ঠানের মান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান যেটা বলা হচ্ছে, আমরা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে গেছি। আমাদের দেশের সকল প্রতিষ্ঠান গ্লোবালি আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য রাখছি না। এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমাদের যে মেডিকেল গ্র্যাজুয়েটরা অন্য দেশে এই গ্র্যাজুয়েশন ডিগ্রি কোনো স্বীকৃতি পাচ্ছে না। এবং আমাদের যারা এখানে বিত্তশালী লোক, এমনকি রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন লোক, তারা চিকিৎসার জন্য বিদেশে যান। অথচ আমরা এখানে অত্যন্ত উঁচু ডিগ্রি দেওয়া হচ্ছে, FCPS ডিগ্রি দেওয়া হচ্ছে, MD দেওয়া হচ্ছে, তাদের কাছে চিকিৎসার জন্য কিন্তু তারা যাচ্ছেন না। তো সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় কিন্তু সকল ক্ষেত্রেই হচ্ছে, এদিকে নজর দেওয়া দরকার। এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জ্ঞানী গুণী অধ্যাপক বা সাবেক অধ্যাপক আছেন, তারা এই জাতীয় বিষয়ে পরামর্শ দিয়ে, গাইডেন্স দিয়ে সমৃদ্ধ করতে পারেন সকলকে, এবং যাতে এই অবক্ষয়টা রোধ করা যায় এবং উল্টো দিকে ফেরানো যায়, তার জন্য তারা প্রচেষ্টা নিতে পারেন এবং অন্যরা কিভাবে তা রোধ করতে পারে তার জন্য তারা গাইড করতে পারেন। এটুকু বলে আমার অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সহকর্মী একে আজাদের একটি রিপোর্ট দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ে। ছাত্র শিক্ষকরা কি বলছেন, সাধারণ ছাত্রছাত্রীদের কথাবার্তা। 1921 সালে জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নন্দিত উপাচার্য যেমন ছিলেন তেমনি ছিলেন নিন্দিত। এক পর্যায়ে 2009 সালের জানুয়ারিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিকের ঘাড়ে আসে উপাচার্যের দায়িত্ব। এরই মধ্যে 8.5 বছরেরও বেশি সময় পার।
3-4 বছরের অনার্স কোর্স শেষ করতে যেখানে প্রায় দ্বিগুণ সময় লাগত, তার আমলে সেই সেশন জট নেমে আসে শূন্যের কোঠায়। কোনো ইস্যুতে একদিনের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামতে হয়নি শিক্ষক শিক্ষার্থীদের। কিন্তু এখন আমাদের 4 বছর কোর্স 4 বছরই শেষ হয়ে যায়, প্রত্যেক মানে সেমিস্টারটা 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আগে যা ছিল ভিসি আসার পর সহিংসতা বা আন্দোলন অনেকাংশ কমে গেছে। এর উল্টো পিছিয়ে রয়েছে উপাচার্যের ব্যর্থতার চিত্র। তার আমলেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে দেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি। হলগুলোর গণরুম থেকে মুক্তি মেলেনি শিক্ষার্থীদের। কিছু জায়গায় তিনি ইমপ্রুভ করতে পারেন, যেমন আমাদের রিসার্চের জায়গাটা আমরা যদি আরো বেশি করে রিসার্চ করতে পারতাম তাহলে আমাদের নামটা হয়তো আরো উপরে উঠে আসতো। 2% গবেষণা ক্ষেত্রে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা আমরা অলরেডি দাবি জানিয়েছি প্রশাসনের কাছে যে কেন গবেষণায় এত কম আপনার বাজেট বরাদ্দ হবে। শিক্ষক নিয়োগে কম যোগ্যদের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট বা রাজনীতিকরণের তকমা লেগেছে উপাচার্য আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে। নতুন কোর্স খোলা ও ডাকসু নির্বাচন আটকে রাখা নিয়ে তার প্রতি ক্ষোভ অনেকের। নিয়োগের মাধ্যমে যে দুর্নীতি হচ্ছে, বিশ্ববিদ্যালয় হলগুলো যে একেবারে ক্ষমতাসীনের একেবারে জমিদারিতে পরিণত হয়েছে। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখি অনেক টিচাররাই যারা হচ্ছে ছাত্রীদের সাথে এক ধরনের যৌন হয়রানিমূলক অভিযোগ কিন্তু উঠেছে। এগুলো কোনো বিচার আমরা ওইভাবে তেমন একটা পাইনি। এই ভিসির আমলে সবচেয়ে বেশি নাইট কোর্স গুলো খোলা হচ্ছে, এটা শিক্ষার নীতির সাথে যায় না। তার সবচেয়ে অযোগ্যতা যদি আমরা বলতে চাই যে ডাকসু নির্বাচন, এই উদ্যোগটা উনি নিচ্ছেন না। পুরো রাষ্ট্র ব্যবস্থার ভিতর যে ধরনের একটা দলবাজিতা আছে এবং এই ছাত্রদের অধিকার খর্ব করার জায়গা আছে, সেই জায়গার প্রতিনিধি হিসেবেও কিন্তু উনি হাজির হয়েছেন। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ছাত্ররা যেসব কথাবার্তা বলছিলেন ভালো এবং মন্দ মিলিয়ে, নিয়োগের মাধ্যমে যে দুর্নীতির অভিযোগ করেছেন ছাত্ররা, এই পুরো ব্যবস্থাপনাটির মধ্যে যারা টিম মেম্বার হিসেবে স্যার, আমি মাকসুদ কামাল স্যার, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে ছাত্রটি অভিযোগ করেছেন বা এরকম আরো অনেক অভিযোগ আছে, আপনি ডিফেন্ড করবেন কিনা? অভিযোগের যে বিষয়গুলো এসছে, এটি অ্যাকচুয়ালি যে নিয়োগ প্রক্রিয়া, সে নিয়োগ প্রক্রিয়া একটি সমন্বিত নিয়োগ প্রক্রিয়া। এটি আমরা অনেকেই এর সাথে সংযুক্ত থাকি, সিন্ডিকেট কর্তৃক সেটা অনুমোদিত হয়। তবে যে অভিযোগটি এসছে, সে অভিযোগের প্রক্রিয়া অনেকের অনেক সময় অনেক বক্তব্য থাকে। আমারও সিন্ডিকেট মেম্বার হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য ছিল ভালো মন্দ মিলিয়ে, তো সেই বক্তব্যগুলোর প্রতিফলন অনেক সময় হয়নি। সেই বিষয়টি মনে হয় আমাদের যারা ছাত্ররা বলতেছিলেন এখানে, তারা বলতেছিলেন সেই বিষয়টি। আর একটি জিনিস আমি এর বাইরে গিয়ে একটি জিনিস আমি সিদ্দিকুর রহমান যে কথাটি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ডাবল এক্সামিনার পদ্ধতি, এটা একটু কিছু কারেকশনের প্রয়োজন আছে। ডাবল এক্সামিনার পদ্ধতি এটা বলবেন স্যার, একটু পরিষ্কার করি। আপনি যে নিয়োগের দুর্নীতি নিয়ে যে অভিযোগ, সেখানে আপনি থেকে আপনার কনসার্ন যে জায়গায় ছিল বিগত সময়গুলোতে, আপনি সেটা ঠিক সময়ে জানিয়েছেন, আমি কি এটা বুঝবো? না, আমি যেহেতু একজন সিন্ডিকেট মেম্বার, সেই কারণে সিন্ডিকেটের সভায় যেই জায়গাগুলোতে, এটা দুর্নীতির কথা আমি বলবো না, যেই জায়গাগুলোতে আমাদের কনসার্ন ছিল, দুর্নীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেই জায়গাগুলোতে আমাদের কনসার্ন ছিল সেই জায়গাগুলো আমরা সেখানে উপস্থাপন করেছি। সেটা শুধু আমি নয়, অন্য অন্য সিন্ডিকেট মেম্বারও সেটা উপস্থাপন করেছে। তার কিছু কিছু প্রতিফলিত হয়েছে, কিছু কিছু প্রতিফলিত হয়নি। আর এরপরে আমি আসি, ডাবল এক্সামিনার পদ্ধতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু আছে, এখন চালু আছে। একটি অনুষদে এটি চালু ছিল না। আমার মনে হয় দুটো ডিনস কমিটির একটা মিটিংয়ে কয়েকদিন আগে আমরা সেই অনুষদটা তো যেন ডাবল এক্সামিনার পদ্ধতি প্রচলিত থাকে, সেটি আমরা সুপারিশ করেছি। আর আদালতের বিষয়টি কিছুক্ষণ আগে আমরা শ্রদ্ধেয় আলী ইমাম মজুমদারের কাছ থেকে শুনলাম। আদালতে যে বিষয়টি গিয়েছে, আদালতের বিষয়টি হলো যেভাবে সিনেট কনস্টিটিউট হয়েছে এবং যেভাবে প্যানেল তৈরি হয়েছে, সেটি আইনের দৃষ্টিতে বৈধ কি বৈধ নয় সেই বিষয়টি। আমার মনে হয় এটির ভালো দিক হলো সেটি হলো আদালত থেকে একটি নির্দেশনা আসবে ৭৩-এর আদেশ, যেটা বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে, যাতে করে বিশ্ববিদ্যালয়ে সঠিক পদ্ধতিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়। তো এর মধ্যে দিয়ে যে ৭৩-এর আদেশটির বিষয়ে আমরা একটা পরিপূর্ণ নির্দেশনা আমরা পাবো এবং তাতে করে উপকৃত হবে কিন্তু বিশ্ববিদ্যালয়। আর এখানে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সেশন জট বা অন্যান্য বিষয়গুলো, অবশ্যই মাননীয় উপাচার্য মহোদয়ের কৃতিত্ব এখানে আছে। তার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা মেইন কম্পোনেন্ট, তারাও চায় কিন্তু যথাসময়ে এখন পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে আমরা যারা শিক্ষক, আমরাও চাই যথাসময়ে যেন পরীক্ষা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে বের করে দিতে পারি।
বিশ্ববিদ্যালয় থেকে পাশ হয়ে যেন তারা পাশ করে যেতে পারে। আবার কর্মকর্তা কর্মচারী তাদেরও এখানে কিন্তু কন্ট্রিবিউশন আছে। সামগ্রিকভাবে গোটা বিশ্ববিদ্যালয় পরিবারে এখানে কিন্তু মাননীয় উপাচার্য মহোদয়কে সহযোগিতা করে আসছেন বিদায় আজকের যে সফলতা পরিলক্ষিত হচ্ছে সেশন জট সহ অন্যান্য বিষয়ে সেটা আমরা দেখছি। আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই সেটি হলো আদালতের বিষয় বা অন্য যে কোনো বিষয় যেটি আজকে যে প্রতিপাদ্য বিষয়টি আপনি তুলে ধরেছেন, যদিও ব্যক্তিগতভাবে আমাকে অন্য কথা বলে আজকের এই আলোচনায় আমাকে আনা হয়েছে, তারপরেও প্রতিপাদ্য বিষয়টি সম্বন্ধে আমি বলবো অতীতে তো এই ধরনের ঘটনা হয়নি, অতীতে তো আদালতে যেতে হয়নি, এখন কেন যেতে হয়েছে? স্যার, আমি আপনার জাস্ট এই জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সফলতায় সেটা আপনি বলেছেন যে শুধু উপাচার্য সহ আপনাদের সকল টিম মেম্বাররা এবং একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ওনার কন্ট্রিবিউশনটাকেও আপনারা ইনক্লুড করছেন, একেবারে সকল পরিবারের সদস্য। কিন্তু আমি যদি ঠিক উল্টোটা যে এই পর্যায়ে আজকে আপনি খুব অস্বস্তি বোধ করছেন আমাদের এই অনুষ্ঠানে কথা বলতে, এই পর্যন্ত অস্বস্তির পর্যায়ে যাবার জন্য পারসেপশন, এবং আমি বলছি যে বিভিন্ন মিডিয়াতে যে খবর ছাপা হয়েছে সেখানে বলা হচ্ছে আপনি অথবা আপনাদের মতো অনেক পটেনশিয়াল ক্যান্ডিডেট বা আপনারা মনে করছেন আপনারা ভিসি হবার অনেকে যোগ্য, তারা অনেকখানি ভূমিকা রেখেছেন এ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ানো, ওই গণভবনে গিয়ে এটার একটা নালিশ করার থেকে শুরু করে কিছু রিপোর্টারের হাতে তথ্য দিয়ে দেওয়া, এগুলোর মধ্যে অনেকেরই হাত আছে যারা নিজেদেরকে পটেনশিয়াল ক্যান্ডিডেট মনে করেন। আপনি কি এটা ডিফেন্ড করবেন নাকি? মুন্নিশা, ফ্রম মাই কনটেক্সট আমি আপনাকে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছেন যারা ভাইস চ্যান্সেলর হতে পারেন। আমাকে যেটা বলছেন আপনি এবং আপনি সহ অনেকের নাম উঠেছে, নিশ্চয়ই আপনার নাম আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক অনলাইনে আপনার নাম ওঠা। আমি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে আমার নাম অনলাইনে বা অন্য জায়গায় এসছে, কিন্তু ভিসি হিসাবে বা অন্য কোনোভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে চাই এই কথাটা যদি আপনি বলে থাকেন তাহলে এটি আপনি আমার প্রতি অন্যায় করবেন। আমি কোনোভাবে কোনো সময়ে আমি মনে করিনি এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমি প্রতিযোগিতা আছে, এটাকে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য যোগ্য আছেন, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় দেশের বাইরে গিয়েও ভাইস চ্যান্সেলর কার্যক্রম পরিচালনা করার জন্য যোগ্যতা রাখেন। এবং সেই জন্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে আমি শেষে আপনাকে অনুরোধ করব যেটি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্ক হয়েছে অতীতেও বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কের বিভিন্ন সময় এসছে, এই বিতর্ক এখনই হচ্ছে, কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি জন্ম দেয় বিতর্কের পরে সেটি হলো একটি সুন্দর জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দেয়। আশা করি একটি সুন্দর জিনিসের জন্ম হবে। আমরা অবশ্যই এই বিতর্ক থেকে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় উঠে আসবে, অন্তত গ্রেসফুল একটা এন্ডিং হবে। আর যাকে নিয়ে এই শিরোনাম তিনি এবং যাকে নিয়ে এই খবর এবং গোটা ইস্যুটি তৈরি হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আরিফিন সিদ্দিক। আমি এই অনুষ্ঠান শুরুর আগে অন্তত তার কাছে অনুমতিটুকু নিয়েছিলাম, এবং তিনি সাংবাদিকতার একজন শিক্ষক হিসেবে তিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন, এবং তিনি আমাকে এই পারমিশনটুকু দিয়েছেন যে যেই শিরোনামটি লিখতে যাচ্ছি বা লিখেছি সেটাতে তার কোনো আপত্তি নেই। সুতরাং দর্শক, আপনাদের কাছে জানিয়ে রাখলাম আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে অনুমতিটি নিয়ে এসেছি, তিনি আমাদেরকে অনুমতি দিয়েছেন আমশ ভিসি যে শিরোনামটি তার কাছে অ্যাপ্রুভ করা। আমরা তাকে আহ্বান জানিয়েছিলাম যে এত সব বিষয় তাকে নিয়ে কথা হচ্ছে, তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন কিনা। তিনি বলেছেন সরাসরি এই বিষয় নিয়ে তিনি কথা বলতে হয়তো অন্য কোনো সময় হয়তো আসবেন। দু একটি প্রশ্ন তার কাছে করেছিলেন আমার সহকর্মী, সেসব বিষয়গুলো আমরা একটু জানাবো, হয়তো সরাসরি অন্য কোনো দিন আমরা তাকে পাবো এই অনুষ্ঠানে। আমরা তার কাছে আমার সহকর্মী করা ইন্টারভিউটির একটু অংশ দেখাবো, সব প্রশ্নই যেখানে ছিল। তথ্য যেটাকে আমরা অপতথ্য বলতে পারি, এগুলো কিন্তু আগেও প্রকাশিত হয়েছে। এখন হঠাৎ করে এগুলো আবার সব সম্মিলিতভাবে প্রকাশ করার যে উদ্দেশ্য সেটা খুবই হীন উদ্দেশ্য। সিনেটের অধিবেশনের মাধ্যমে উপাচার্য প্যানেল মনোনয়ন, উপাচার্য নিয়োগ, এই জায়গাটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, একটা বাধা সৃষ্টি করা, বিভিন্ন মহল বিভিন্ন স্বার্থে এই কাজগুলো করছে। ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেখানে এখন পর্যন্ত কোনো নিয়োগ চূড়ান্ত হয়নি।
কিন্তু বলা হয়েছে সেখানে নিয়োগ হয়ে গেছে। গণমাধ্যমে এই তথ্যগুলো সরবরাহ করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু সহকর্মী, যারা হয়তো এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে নিজেরাই যুক্ত ছিলেন। একটি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে তারা স্নাতক ডিগ্রি নিয়ে শিক্ষক হয়ে গেছে, কিন্তু এটি বলা হলো না যে তারা প্রকৌশল বিষয়ে স্নাতক। শর্ত দেওয়া হয়েছে যে তাদের চাকরি অস্থায়ী থাকবে, যখন তারা মাস্টার্স ডিগ্রি অর্জন করবে তখন তাদের চাকরি অপেক্ষা দিনে আনা হবে। এই যে শিক্ষক নিয়োগ হয়, কিভাবে শিক্ষক নিয়োগ হয়, এখানে উপাচার্য কখনো সংশ্লিষ্ট থাকেন না। তেমন কোনো একটা নিয়োগ হয় নাই যেটা নির্বাচন কমিটির সুপারিশের বাইরে হয়েছে, এবং কখনোই নোট অব ডিসেন্ট দিলে ফেলে দেওয়া হয়, এই কথাটি একেবারে সর্বৈব মিথ্যা। কম যোগ্যতা কে বলবে? সেটা কি পত্রিকা অফিস বলবে, নাকি আমাদের এই সহকর্মী যারা এখন সিন্ডিকেটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত থেকে এখন তারা বিরোধী কথা বলছেন, তারা বলবে? এটা বলবে নির্বাচন কমিটি। এখন যারা এই কথাগুলো বলছে, আমার ধারণা তাদের যে সংকীর্ণ স্বার্থ আছে, আত্মস্বার্থ আছে, সেই পরিপ্রেক্ষিতে থেকে বলেছে। তারাই কিন্তু সিন্ডিকেটে বসে এগুলো তখন অনুমোদন দিয়েছে, তখন সেই জায়গায় কোনো মতামত দেয়নি, প্রচুর সুবিধা নিয়েছে। যে তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারছি না। যে যারা বলছে তারা তো নিজেরা ডিন থেকে, তখন তো ডিনদের নেতৃত্বেই সিলেকশন কমিটিগুলো ফাংশন করে, তো তখন তারা কেন সেই নির্বাচন করেছেন? অতএব এগুলো বিষয় না, বিষয় হচ্ছে যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করা। গত উপাচার্য প্যানেলের যে মনোনয়ন হলো, সেখানে যে অবস্থা ছিল এখনো সেই অবস্থায় আছে, কোনো পরিবর্তন তো হয়নি। তখন তো যারা প্রস্তাব করেছে উপাচার্য প্যানেল মনোনয়নের ক্ষেত্রে, তারাই তো এখন বিরোধিতা করছে। আমাকে প্রথম যে ধারায় নিয়োগ দেওয়া হয়েছিল সেটি ছিল অস্থায়ীভাবে নিয়োগ, সাময়িকভাবে নিয়োগ, আর পরবর্তীতে সিনেট আমাকে একবারই মনোনয়ন দিয়েছে এবং সেটি আরেক ধারায় আমাকে তখন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সিনেট 2 বার একজনকে মনোনয়ন দিতে পারে, সেভাবে বলা আছে। অতএব এটা যেহেতু আইনের হাতে গেছে, এখন সেটা আমরা অপেক্ষা করা ছাড়া এখন উপায় নেই। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ ভাগে সবাইকে আর সুযোগ দেবার সুযোগ আসলে নেই। ডক্টর অজয় রায় শেষ মন্তব্য করবেন কিনা আজকের আয়োজনে? একেবারে আমরা আলোচনা শেষ প্রান্তে এসে গেছি। আমি শুধু একটি কথা বলবো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ঊর্ধ্বে নয়, দেশ হচ্ছে সবচেয়ে উপরে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হবে না, আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে শুধু একটি সমালোচনা আছে, সেটি আমি খাটো করার জন্য বলছি না, আমাদের আত্মসমালোচনার কারণে বলছি, যে আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইনস্টিটিউশনগুলো দেখেন, এবং তার মধ্যে দেখবেন যে ডিপার্টমেন্ট ছাড়াও অনেক ছোটখাটো স্টাডি সার্কেল আছে, সেটার দেখবেন টাকা হয়তো 3 লাখ টাকা, এবং একজন ডাইরেক্টর আছেন, আর কিছু নাই। এই ধরনের গবেষণাগার থাকার কোনো অর্থ নেই। এগুলির মান অত্যন্ত কম, এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্তর্জাতিক লেভেলে যে মূল্য, সেইটা আমরা অর্জন করতে পারিনি। অনেক ধন্যবাদ স্যার। আমি একটা কথা শেষ করলো, যে আমাদের মূল লক্ষ্যটা হবে আন্তর্জাতিক মহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানকে বিশ্ব স্বীকৃত মানে উন্নীত করা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতই এখন ডিবেট তৈরি হোক না কেন, প্রশ্ন তৈরি হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে তোলার জন্য যারা কাজ করবেন তাদের অনেকেই আমাদের সঙ্গে আছেন। আশা করি এই সমস্যার একটা ভালো সমাধান হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা, যেই মর্যাদায় আমরা পরিচিত হই, গর্বিত হই, সেই মর্যাদা আবারও ফেরত আসবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।